হে আল্লাহ, আমারে উঠায় নাও। এই দিনও দেখতে হলো। আমি কার পাল্লায় পড়লাম? করে কি এই বিচ্ছু? এর বোন তো হাবা গোবা সাদা সিধে, কিন্তু এই পিচ্ছু তো দেখছি দুরন্ত চালু। ওখানে গিয়ে আবার আমার ইজ্জত নিয়ে না টানাটানি শুরু করে দেয়। কপাল কুঁচকে শুকনো একটা ঢুক গিলল নীলা। কি হলো আপু, দাঁড়িয়ে গেলে যে? তৃপ্তির কথায় হুঁশ ফেরে নীলার। আরে আপু, ওটা তুমি বুঝবে না, একটা শখ দিলাম তো। নীলা দিকে তাকিয়ে চোখ মেরে বলল সজীব। সজীবের কথা আর কাজ দেখে নীলার চোখ বড় বড় করে তাকালো। হায় আল্লাহ, আর কি দেখার বাকি আছে? এইটুকু পিচ্ছু এখনই এত রোমান্টিক? না জানি বড় হলে এই কি করবে। মনে মনে বলল নীলা। এরপর জোরে একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে নীলা বলল, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না সজীব? আরে না, কি বলো, কোথায় বেশি করলাম? এখনো অনেক কিছু করার বাকি আছে। আগে প্রেম করব, তারপর বিয়ে করব, তারপর বাসর করব, তারপর। নীলা তাড়াতাড়ি সজীবের মুখ চাপা দিয়ে ধরল। তারপর আর বলা লাগবো না ভাই, আমি তারপর থেকে সব জানি। এখন তোর মুখটা বন্ধ রাখ প্লিজ। হুম। মুখে হাত থাকায় কথা বলতে পারছে না সজীব। তৃপ্তি রাগ দেখিয়ে সজীবকে বলল। সজীব, এসব কি ধরনের কথাবার্তা বলছিস? নীলা সজীবকে বলল, আমি এখন তোর মুখ থেকে হাত ছড়াবো, বাট তোর কাছে একটা রিকোয়েস্ট। ওখানে গিয়ে এমন কথা বলিস না, আমার মান সম্মান নিয়ে এভাবে খেলিস না প্লিজ। নীলা সজীবের মুখ থেকে হাত সরিয়ে নিল। এবার তৃপ্তি বলল। আপু তাড়াতাড়ি চলো, লেট হচ্ছে। ওর কথা বাদ দাও। নীলা তৃপ্তির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, বই আমার, ওর কথা তুই যতই বাদ দিতে কস, আমি বাদ দিতে পারবো না। কারণ এই পিছু আমার ইজ্জতের ফালুদা বানাই দিব। সেই সকাল থেকে আমার পিছনে লেগেই আছে এই পিচ্ছু। তুই আগে এই পিচ্ছুর মুখ বন্ধ কর। নীলার কথা শুনে তৃপ্তির রাগ দেখিয়ে সজীবকে বলল। সজীব, এটা কি ধরনের বেয়াদবি? বললাম না ওটা আপু হয়, ওটা কোনো পরি না। আর একটা কথা বললে সোজা বাড়িতে পাঠিয়ে দিব। সজীব মাথা নিচু করে বলল, না আপু, একটা কথাও বলবো না। মিমদের বাড়িতে গিয়ে কোনো কথা বললে তোর খবর আছে। না আপু, কিছু বলবো না। সত্যি সজীব আর কোনোই কথা বলল না। অতঃপর মিমদের বাড়ির উঠানে এসে দাঁড়ালো তারা। সজীব নীলার হাত ছেড়ে দিয়ে কোথায় যেন চলে গেল। বাড়ির উঠানে প্যান্ডেল করা, লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত। তৃপ্তি উঠানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজতে লাগলো। নীলা তৃপ্তির দিকে তাকিয়ে বলল, এদিক ওদিক তাকিয়ে কাকে খুঁজছিস? বাড়ির ভিতরে নিশ্চয়ই তোর ফ্রেন্ডেরা আছে। চল বাড়ির ভিতরে যাই। তৃপ্তি নীলার দিকে তাকিয়ে বলল, ওরা কোথায় আছে এটা আমি জানি না আপু, কিন্তু তার আগে মিমের আম্মুর সাথে দেখা করতে হবে। কেন? আন্টির সাথে দেখা করে তারপর আমি বাড়ির ভিতরে ঢুকি। ও চলো ওই দিকটা দেখি দেখি আন্টি ওই দিকে আছে কিনা। চল। নীলা আর তৃপ্তি উঠানের পশ্চিম দিকে রান্নাঘরের দিকে গেল। আপু, কোথা থেকে মিমের ছোট বোন রিমি দৌড়ে এসে তৃপ্তিকে জড়িয়ে ধরলো। তৃপ্তিও রিমিকে জড়িয়ে ধরলো। কেমন আছো আপু? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? আমরা ভালো আছি। কতদিন পর তোমায় দেখলাম। রিমি তৃপ্তিকে জড়িয়ে ধরায় নীলা তৃপ্তিকে বলল। এটা কি সুইটি? তৃপ্তি নীলার দিকে তাকিয়ে বলল, এটা মিমের ছোট বোন রিমি, আমার ভাইয়ের সাথে পড়ে, এবার ক্লাস 4-এ। ও আর রিমি এই হচ্ছে নীলা আপু, ঢাকা থেকে এসেছে আমাদের এখানে বেড়াতে। নীলা দেখিয়ে বলল তৃপ্তি। রিমি তৃপ্তিকে ছেড়ে দিয়ে নীলার চারপাশে ঘুরে তারপর নীলার সামনে এসে দাঁড়িয়ে বলল, ও, তাহলে আপনি সে? আপনি আমার সজীবের পুরী? আপনি আমার সজীবকে পাগল করেছেন? খবরদার মিস নীলা, আপনি আমার সজীবের আশেপাশেও আসবেন না। তার থেকে দূরে দূরে থাকবেন, না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। একটু রাগ দেখিয়ে বলল রিমি। তৃপ্তি রিমির দিকে চোখ বড় বড় করে তাকালো। নীলা রিমির কথা শুনে মাথায় হাত দিয়ে উঠানে বসে পড়ল। হায় আল্লাহ, আমি কোথায় এলাম? কোন জগতে আছি আমি? ঢাকার ছেলে মেয়েরাও তো এত ফাস্ট না। মনে মনে বলল নীলা। এরপর জোরে জোরে দুটা নিঃশ্বাস ছেড়ে নীলা রিমির গালে আলতো করে হাত রেখে বলল, আপুমনি, আমার সাইজ দেখো আর সজীবের সাইজ দেখো। আমার সাথে কি ওর যায় বলো? রিমি মাথা চুলকাতে চুলকাতে বলল, না, যায় না। তোমার দেখে মনে হচ্ছে তুমি আমার আপুর থেকেও বড়, কিন্তু সজীব যে বললো তুমি ওর পরী, ওনাকে তোমায় বিয়ে করবে। নীলা নিজের গালে তো বা করতে করতে বলল,
এ মা, কখন বললো তোমায় এগুলো সজি? এই তো একটু আগে। শয়তানটাকে কাছে পেলে আচ্ছা মতো দুটো কানের নিচে দেব। আচ্ছা বাদ দাও, চলো তোমাদের মিমাপুর কাছে নিয়ে যাই। তৃপ্তি শুধু নীলা আর রিমির কথাই শুনছিল। এদের কথা কিছুই বুঝতে পারছে না সে। এবার তৃপ্তি বলল। আচ্ছা রিমি, আন্টিকে দেখছি না যে, আন্টি কই? রিমি তৃপ্তির দিকে তাকিয়ে বলল, আম্মু বাজারে গেছে আব্বুর সাথে কি যেন দরকারে। তোমরা চলো, আমি তোমাদের মিমাপুর কাছে নিয়ে যাই। আচ্ছা চল। শয়তান বিচ্ছু, তোরে সামনে পেলে দেখাবো মজা। এই বলে রিমির পিছু পিছু হাঁটতে লাগলো তৃপ্তি আর নীলা। অতঃপর তারা মিমের রুমের সামনে এসে হাজির হলো। মিমের রুমের দরজা খোলাই ছিল। তৃপ্তি দরজার বাহির থেকে দেখলো মিম মন মরা হয়ে খাটের মাঝখানে বসে আছে, আর সামিয়া সহ মিমের কাজিনরা মিমকে ঘিরে চারপাশে বসে আছে। তৃপ্তি এক ছুটে গিয়ে দৌড়ে সবার ওপর দিয়ে মিম আর সামিয়ার ওপর ঝাঁপিয়ে পড়লো। হঠাৎ এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না কেউই। মিম চিৎকার করে উঠলো, ও মরে গেলাম গো। ওরে আম্মা, তোমার মেয়েরে মাইরা লাগাইতেছ গো। ওদের চিৎকার শুনে তৃপ্তি বলল, ওই শালারা চুপ থাক, না হলে দুইটারে জাতা দিয়া সত্যি সত্যি মাইরা লুমু। এতক্ষণে মিম আর সামিয়া বুঝলো এটাকে। তুই? মিম আর সামিয়া একসাথে। আমি তুই কখন এলি? কাল রাতে। তোরা দুইটার একটাও তো আমার খোঁজ খবর নাস নাই। মিমের গালে নাক ঘষে নাক টেনে বলল তৃপ্তি। সরখাচ্চর। সামিয়া বলল। খোঁজ খবর নেই না। দাঁড়া, এরপর সামিয়া মিমের কাজিনদের উদ্দেশ্যে বলল, আপুরা, আপনারা একটু রুমের বাইরে যান তো, এর সাথে আমাদের কিছু বোঝাপড়া আছে। আপনারা কিছুক্ষণ পরে আসেন। সামিয়ার কথা শুনে তৃপ্তি একটা শুকনো ঢোক দিল। সে মিম আর সামিয়ার গায়ের উপর থেকে সরে আসতে যাবে, অমনি মিম আর সামিয়া আরো শক্ত করে তৃপ্তিকে জড়িয়ে ধরলো। কি চান্দু, কোথায় যাও? তোমার সাথে আগে বুঝে পড়া হোক, তারপর তুমি যাবা। দেখ মিম, ভালো হবে না কিন্তু। দাঁড়াও, তোমার ভালো দেখাচ্ছি। আগে সবাই রুম থেকে বের হোক, তারপরে। তৃপ্তি সামিয়ার গালে চুমু দিয়ে বলল, বেস্টু আমার, কলিজা আমার, এমন করিস না প্লিজ। আক্রমণ সামলানোর জন্য তৈরি হন মিস তৃপ্তির ইসলাম। তৃপ্তি। মিমের কথা শুনে তৃপ্তি এবার জোরে জোরে চেষ্টা করছে মিম আর সামিয়ার থেকে ছোটার জন্য। সামিয়ার কথা মতো মিমের রুম থেকে বেরিয়ে গেল মিমের কাজিনরা। নীলাও রুমের ভেতরে প্রবেশ করতে পারেনি, তার আগেই রিমি মিমের রুমের দরজা লাগিয়ে দিয়েছে বাহির থেকে। নীলা রিমির দিকে তাকিয়ে বলল। দরজা লাগিয়ে দিলে কেন? রিমি নীলার দিকে তাকিয়ে বলল, আপু, আজ তৃপ্তি আপুর খবর আছে, শুধু কান পেতে আমার সাথে শুনতে থাকুন ওরা কি করে। মানে কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না। আপনার বুঝে লাগবে না, আপনি শুধু আমার মতো দরজায় কান পেতে শুনুন ওনারা কি করে। রিমির কথা মতো নীলাও রিমির সাথে দরজায় কান পাতল। এই ফার্স্ট সে কারো দরজায় কান পাতল। মিম সামিয়াকে বলছে, সামিয়া, তুইও হাত বাঁধ। দেখ ভালো হচ্ছে না কিন্তু মিম। ভালো তো হবে এবার। এই বলে সামিয়া নিজের ওড়না দিয়ে তৃপ্তির হাত বেঁধে ফেলল। এরপর খাটের একপাশে ফেলে মিম আর সামিয়া তৃপ্তিকে সরাসরি দিতে লাগলো। তৃপ্তি উচ্চ স্বরে হেসে উঠলো আর বলতে লাগলো, প্লিজ বেস্টু, এমন করিস না, থাম প্লিজ। কিন্তু কে শুনে কার কথা? মিম আর সামিয়া নিজেদের মতো তৃপ্তিকে সুড়সুড়ি দিতে লাগলো। নিদ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচতলায় নামলো। নিচতলায় সোফার উপর বসে নিজের ভাইয়ের সাথে ফোনে কথা বলছিল সালমা। নিদ্র গিয়ে সিঙ্গেল একটা সোফায় বসে পড়লো। সালমা কথা শেষ করে ফোন কেটে দিল। নিদ্র সোফার উপর দুপা তুলে ফোনের দিকে তাকিয়ে সালমাকে বলল, কারো কি আসার কথা ছিল চাচি আম্মা? নিদ্রর কথা শুনে নিদ্রর দিকে তাকালো সালমা। এরপর একটা হাসি দিয়ে বললেন, আমার ভাইয়ের ছেলে গতকাল দুবাই থেকে দেশে ফিরছে, তারই আসার কথা ছিল আজ, কিন্তু এখন আর আসবে না। আগামীকাল মিমের বিয়েতে আসবে ও, ওর বন্ধুর সাথে মিমের বিয়ে দিচ্ছে। নিদ্র আর চোখে সালমাকে একবার দেখে বলল, তোমার ভাইয়ের ছেলের নাম কি? ওর নাম নীরব। তোমার সাথে তো কখনো দেখা হয়নি, এবার দেখা করিয়ে দিব। ওকে, কিন্তু বাড়িতে যে কাউকে দেখছে না। এই সন্ধ্যায় কোথায় গেল সবাই? মোবাইল থেকে মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে সালমাকে বলল নিদ্র। সালমা মুখে হাসি রেখে বলল, তৃপ্তি, সজীব আর নীলা মিমদের বাড়িতে গেছে। বাহ, আমাকে একটা ডাকও দিল না। তুমি ঘুমিয়েছিলে, তাই তোমাকে ডাক দেয়নি। ও, আমিও এখনো বাড়িতে যাব, তুমিও চলো। নিদ্র সোফা থেকে দাঁড়িয়ে বলল, দাঁড়াও, আমি চেঞ্জ করে আসছি। এভাবেই তো ঠিক আছে, আবার চেঞ্জ করা লাগবে কেন? চাচি আম্মা, এই সন্ধ্যায় উপরেতে যাবো এভাবে?
কপাল চুলকাতে চুলকাতে বলল নিদ্র। সালমা একটা হাসি দিয়ে বলল, সমস্যা কি? তোমাকে এমনিতেই অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, আমি বাহিরে ওয়েট করছি। থ্যাংক ইউ চাচি আম্মা, আর একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। এই বলে নিদ্র নিজের রুম থেকে চলে গেল। আর সালমা বাড়ির ভেতর সব কিছুতে একবার করে চোখ বুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। মিমের বেডের ওপর গড়াগড়ি দিতে দিতে বলছে তৃপ্তি। হাত দুটো তার পেছনে সামিয়ার ওড়না দিয়ে বাঁধা, কিন্তু মিম আর সামিয়া তৃপ্তির গায়ে সুড়সুড়ি দিয়েই যাচ্ছে। তারা তৃপ্তির কথা শুনছেই না। মিম বলছে, সালি, তুই কান্না কর আর যাই কর, আজ তোকে ছাড়া হচ্ছে না। সামিয়া বলছে, আমরা একদিন কথা না বললে কি করতি তুই, মনে আছে? সেই জায়গায় আজ প্রায় 1 মাস হতে চললো আমাদের সাথে কথা বলিসনি তুই। নাম্বার দিয়েছিলাম তবুও কল করিসনি। তুই কি করা উচিত? তৃপ্তির গায়ে সুড়সুড়ি দিতে দিতে বলল সামিয়া। এবার সামিয়া আর মিম থামলো। হাঁপাতে হাঁপাতে তৃপ্তির পাশে শুয়ে পড়লো তারা। ঘামে পুরো ভিজে গিয়েছে তিনজনের শরীর। তৃপ্তি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, হাসতে হাসতে চোখ দিয়ে পানি পড়তে শুরু করছে তার। কিন্তু সেই দিকে কোনো খেয়াল ছিল না মিম আর সামিয়ার। মিম বেড থেকে নেমে রুমের ফোনটা ফুল স্পিডে ছেড়ে আবারও তৃপ্তির পাশে এসে শুয়ে পড়ল। তৃপ্তি এখনো হাঁপাচ্ছে। সামিয়া চুপচাপ তৃপ্তির পাশে চোখ বুজে শুয়ে আছে। হঠাৎ মিমের কিছু একটা মনে পড়লো। মনে পড়তেই তার আবারও মন খারাপ হয়ে গেল। তবু নিজেকে ঠিক রেখে সে তৃপ্তিকে বলল, তৃপ্তি, সর শালি, কথা বলবি না। ঝাড়ি মেরে বলল তৃপ্তি। কিন্তু মিম দমে গেল না। সে তৃপ্তিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমার একটা কথা জানার আছে, বলবি প্লিজ? তৃপ্তি অবাক হয়ে মিমের দিকে তাকিয়ে বলল, কি কথা? তো তো তোর নিদ্রা ভাইয়া কি 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 আসছে তো তো তোর সাথে? বলতে গিয়ে গলা ধরে আসছিল মিমের। এবার সামিয়া চোখ খুলে উঠে বসে মিমের দিকে তাকালো, কিন্তু তৃপ্তি চট করে উত্তর দিল, ওই শয়তান আবার আসবে না, আমাকে তো ওই শয়তানই নিয়ে আসছে। সামিয়া মিমের উদ্দেশ্যে বলল। মিম, তুই? মিম সামিয়াকে হাত দিয়ে থামিয়ে দিল। এরপর বড় একটা ঢোক গিলে নিজে শান্ত করে বলল, সামিয়া, আমি আর তাকে আগের মতো চাই না, কিন্তু শেষবারের মতো তাকে একবার দেখতে চাই, শুধু একবার। তার কাছ থেকে শুধু শেষবারের মতো জানতে চাইব, কি সেই মেয়ে যার জন্য সে আমাকে রিজেক্ট করলো? কি খামতে ছিল আমার মাঝে? তুই কি বলছিস বেষ্টু? কাকে শেষবারের মতো দেখতে চাস? তৃপ্তির কথা শুনে মিম তৃপ্তিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। কান্নাটা যেন হওয়ারই ছিল, কিন্তু বুক ফেটে বেরিয়ে আসতে চাচ্ছে না। কাউকে না বেষ্টু, কাউকে না। তৃপ্তি সামিয়ার উদ্দেশ্যে বলল। সামিয়া, আমার হাত খুলে দে না। তৃপ্তির কথা মতো সামিয়া তৃপ্তির হাতের বাঁধন খুলে দিল। তৃপ্তি মিমকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলল, তোর কি হয়েছে বলতো বেষ্টু? মিম কান্না থামিয়ে চোখের পানি মুছে তৃপ্তির থেকে নিজেকে আলগা করে বলল, আমার কিচ্ছু হয়নি, তোদের ছেড়ে চলে যাব তাই মনটা খারাপ লাগছে। না, কিছু তো একটা হয়েছে। তুই বলেছিলি তুই অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবি, কিন্তু এখন তুই বিয়ে করে ফেলছিস। এটা সমস্যা না বেষ্টু, বিয়ের পরও আমার স্বামী আমাকে পড়াবে বলেছে। চোখের পানি মুছে বলল মিম। হঠাৎ করে রিমি দরজা খুলে রুমের ভেতর প্রবেশ করলো, সাথে নীলাও। হয়েছে আপনাদের কাতুকুতু খেলা? এই বলে হাসতে হাসতে মিমের বেডের পাশে এসে বসলো রিমি। নীলা দাঁড়িয়ে রইল। সামিয়া আর মিম নীলার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মিম বলল, এটা কে রিমি? আমি বলছি। এটা বলে তৃপ্তি বেড থেকে নেমে নীলার হাত ধরে বেডের পাশে নীলাকে বসিয়ে বলল, ইনি হচ্ছেন নীলা আপু, ঢাকা থেকে আমার সাথে এসেছে আমাদের বাড়িতে বেড়াতে। তৃপ্তির কথা শুনে নীলা তৃপ্তির দিকে চোখ পাকিয়ে বলল, আমি তোর কি হই? ও আমার ফ্রেন্ড হন উনি। তৃপ্তির কথা শুনে মিম আর সামিয়া বলল, ও, আর আপু, এই হচ্ছে আমার কলিজার বেস্টু মিম আর সামিয়া। দুহাত দিয়ে মিম আর সামিয়ার গলা জড়িয়ে ধরে বলল তৃপ্তি। নীলা বলল, আর বলতে হবে না, আমি দেখেই বুঝে গেছি। মিম নীলার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কাউকে দেখেই কি সব বোঝা যায়? না, বোঝা যায় না, কিন্তু তোমাদের দেখে আমি বুঝে গেছি, কারণ এ পর্যন্ত 1000 বার তোমাদের নাম তৃপ্তির মুখেই শুনেছি। এটা শুনে মিম আর সামিয়ার মুখে হাসি ফুটে উঠল। তাহলে আমাদের কথা মনে রেখেছে? আমরা তো ভেবেছিলাম ঢাকা গিয়ে আমাদের ভুলেই গেছে। সামিয়ার কথা শুনে নীলা সামিয়ার দিকে তাকিয়ে বলল,
তোমাদের ভুলবে কে? ও, আমার হাসি পাচ্ছে এই কথা শুনে। আমি যতবার ওর কাছে আসতাম ততবার ও তোমাদের কথা নিয়ে গল্প ঝুড়ি দিত। আর পরশু তো ও কান্নাই করে দিয়েছিল প্রায়। আমি নীলাকে থামিয়ে তৃপ্তি বলল। আপু প্লিজ থামো। মিম আর সামিয়া তৃপ্তিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আরে আরে, কি করছিস তোরা? প্লিজ কাঁদিস না, আমার ভালো লাগছে না। তৃপ্তির কথা শুনে মিম আর সামিয়া নিজেদের শান্ত করলো। মিম বলল, আচ্ছা বিষ্টু, তারপর বল, এই কয়দিন ঢাকা তোর দিন কেমন কাটলো? শুরু হয়ে গেল তৃপ্তির মুখের গল্প। ঢাকা তার দিন কিভাবে কেটেছে। সন্ধ্যার পর থেকেই শুরু হয়ে গেছে সাজগোজ, হই হুল্লোড়। বাড়ির উঠোনে গা হলুদের প্যান্ডেলে খুব সুন্দর করে সাজানো হয়েছে। নিদ্র সালমার সাথে এসেছে, অনেকক্ষণ হয়ে গেছে। উঠানের এক কোনায় সজীবকে কোলে নিয়ে চেয়ারে বসে আছে নিদ্র। ঠিক বসে আছে না, তারা ফোনে তামিল মুভি দেখছে। অপর পাশে গালে হাত দিয়ে নিদ্রর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মিমের দুই কাজিন। তাদের মন চাচ্ছে নিদ্রকে এক্ষুনি গিলে খেতে। একটা মানুষ এতটা কিউট হয় কি করে? মিমের ফুফাতো বোন লামিয়া বলে। আমি তো ফিট বই। মিমের খালাতো বোন সানিয়া বলে। বুকে হাত দিয়ে লামিয়ার গায়ে ঢুলে পড়ে বলল সানিয়া। আস্তে আস্তে, আমিও কিন্তু আছি। মিমের ছোট খালাতো বোন সীমা বলে। তুই আসিস তো কি হয়েছে, তুই এখনো ছোট, যা ভাগ এখান থেকে। কপট রাগ দেখে বলল সানিয়া। সীমা মন খারাপ করে বলল, যাচ্ছি। এই বলে সীমা ওখান থেকে উঠে চলে আসলো মিমের রুমে। মিমকে সাজাচ্ছে নীলা আর মিমের ফুফাতো বড় বোন ইকরা। মিমের আরো কিছু কাজিন আছে, তারা মিমের বেডের উপর বসে আছে। তৃপ্তি আর সামিয়া একপাশে বসে তাদের মতো করে কথা বলছে। সীমা এসে বেডের উপর মিমের মেজো চাচার মেয়ের গায়ের উপর ঢলে পড়ে বলল, ক্রাশ খাইছি রে বোন সাথী। সীমার কথা শুনে সীমার দিকে তাকালো সবাই। ইকরা বলল, এসব কি কথা সীমা? এখানে তোর বড় আমরা আছি। সীমা সাথীর গায়ের উপর থেকে উঠে বসে বলল, আরে আপু শোন না, ছেলেটা না সেই রকম দেখতে, তুমি দেখলে না তুমিও ছেলেটার উপর ফিট হয়ে যাবা। সীমা, এবার কিছু বেশি হয়ে যাচ্ছে। সীমা এবার রাগ দেখিয়ে বলল, হ, আমি তো বেশি করি। আর তোমার ছোট বোন লামিয়া যে ওখানে বসে বসে ছেলেটার দিকে হা করে তাকিয়ে ঢোক গিলছে। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চল তো দেখি ছেলেটাকে। আমরাও দেখব। ইকরা নীলার উদ্দেশ্যে বলল, আপু, আপনি একটু মিমকে দেখুন, আমি এক্ষুনি আসছি। এই বলে ইকরা, সীমা আর মিমের চাচাতো বোনরা মিমের রুম থেকে বেরিয়ে আসলো। ছেলেটা কে হবে বলে তোর ধারণা মিম? এতক্ষণ পর্যন্ত তৃপ্তি, সামিয়া, মিম, নীলা এদের কথা চুপচাপ শুনছিল। এরা সবাই রুম থেকে বেরিয়ে যেতেই সামিয়া এই কথা বলল। সামিয়ার কথা শুনে মিম বলল, আমি যা ধারণা করছি তুইও কি তাই ধারণা করছিস? সামিয়া গালে হাত দিয়ে বলল, তবে এবার বাইরে গিয়ে দেখতে হবে সেই কিনা। তুই গিয়ে দেখে আয় যা। ঠিক আছে, আমি দেখে আসছি। এই বলে বসা থেকে উঠে দাঁড়ালো সামিয়া। আমিও যাব তোর সাথে। না, তোর যাওয়ার দরকার নেই, তুই এখানে বসে থাক। ওকে, তাড়াতাড়ি আয়। সামিয়াও মিমের রুম থেকে বেরিয়ে গেল। নীলা কিছু বুঝতে না পেরে মিমকে বলল, এনি প্রবলেম মিম? না আপু, তুমি সাজাও। মিমের কথা শুনে নীলা আর কিছুই বলল না। সে চুপচাপ মিমকে সাজাতে লাগলো আর বিভিন্ন ধরনের কথা বলতে লাগলো। সামিয়া বাহিরে এসে দেখলো মিমের সব কাজিনরা নিদ্রর দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিদ্রকে দেখে সামিয়ার ধারণা সঠিকই প্রমাণিত হলো। সামিয়া আর নিদ্রর দিকে তাকিয়ে না থেকে মিমের কাজিনদের কাছে গেল। মিমের কাজিন মহলে সবার বড় ইকরা। সামিয়া ইকরার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, আপু, আপনিও এখানে দাঁড়িয়ে আছেন? আর ওইদিকে যে লেট হয়ে যাচ্ছে। সামিয়ার কথায় হুঁশ ফেরে ইকরার। হুঁশ ফিরতেই লজ্জা বোধ করে সে। কাজিন মহলে সবার বড় হয়ে এইভাবে একটা ছেলের দিকে তাকিয়ে থাকা সত্যি লজ্জার বিষয়। তবু ইকরা নিদ্রর দিকে তাকিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। সামিয়া আর কথা বাড়ালো না। সে চুপচাপ সেখান থেকে মিমের রুমে চলে আসলো। মিমের রুমে এসে সামিয়া সোজা মিমের কাছে গিয়ে মিমের কানে কানে বলল, যা ভেবেছিলাম সেটাই, নিদ্র ভাই এসেছে। সামিয়ার ফুসফুসানি দেখে নীলা এবার বলল, এই তোমরা কি ফিসফিস করছো সে কখন থেকে? আমাকেও একটু বলো, আমিও শুনি। সামিয়া সোজা হয়ে দাঁড়িয়ে বলল, না আপু, তেমন কিছু না। মিমের কাজিনরা যেভাবে বাইরে ছেলেটার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খাবে। ও, তা ছেলেটাকে চেনো তুমি?
সামিয়া তৃপ্তির দিকে একবার, আবারও নীলার দিকে একবার তাকিয়ে বলল, চিনবো না কেন? উনি তো নিদ্র ভাইয়া, তৃপ্তির বড় চাচুর ছেলে। এটা শুনে তৃপ্তি এক লাফে বসা থেকে দাঁড়িয়ে বলল। কি, ভাইয়া এখানে আসছে? সামিয়া অবাক হয়ে বলল। হ্যাঁ, কেন? আমি তো ভেবেছিলাম আসবে না। নীলা মনে মনে বলল। লাইলি এখানে, মজনু আবার না এসে থাকবি নাকি? মনে মনে বলল নীলা। মিম নীলাকে বলল। আপু, লেট হচ্ছে, তাড়াতাড়ি করুন, আম্মু আবার বকা দিবে। সামিয়া অবাক হয়ে মিমের দিকে তাকিয়ে তৃপ্তির পাশে বসে পড়ল। মিমের স্বাভাবিক আচরণ সামিয়া মানতে পারছে না। অতঃপর মিমের সাজ শেষ হয়ে এলো। গায়ে হলুদে স্টেজে ওঠানো হলো তাকে। স্টেজে উঠে মিমের চোখ উঠানের কোণে নিদ্রর ওপর পড়লো। দেখলো নিদ্র তার দিকে তাকিয়ে আছে। মিম মিষ্টি একটা হাসি দিল। নিদ্র মিমের হাসির পরিবর্তে মিমকে হাতের ইশারায় বুঝিয়ে দিল বিউটিফুল লাগছে তাকে। মিম মুখে হাসি রেখে স্টেজে রাখা সোফার উপর বসে পড়ল। বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে মিমের। একতরফা ভালোবাসা কেন এত কষ্ট দেয়? গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 2টা বেজে যায়, কিন্তু নিদ্র এত রাত পর্যন্ত ওখানে ছিল না। সে রাত 11টার আগেই চেয়ারম্যান বাড়ি ফিরে আসছে। তৃপ্তি একটা হলুদ লেহেঙ্গা পরেছিল, যা ওকে ফুটিয়ে তুলেছিল এক হলুদ পরিতে। চোখ সরাতে পারছিল না নিদ্র তৃপ্তির থেকে। মিম কিনেছিল লেহেঙ্গাটা তৃপ্তির জন্য। মিমের চাচাতো ভাইরা, ফুপাতো ভাইরা শুধু তৃপ্তির দিকে হাঁ করে তাকিয়েছিল। এটা নিদ্র সহ্য হচ্ছিল না, তাই সে চেয়ারম্যান বাড়িতে চলে আসে। মিমের জন্য একটু খারাপ লাগছে নিদ্র, কিন্তু কিছু করার নেই তার, কারণ নিদ্রর মন প্রাণ জুড়ে শুধু তৃপ্তির বসবাস। সে তৃপ্তিকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতেই পারছে না। সকালে ঘুম থেকে উঠতে প্রায় 8টা বেজে যায় নিদ্র। ফ্রেশ হয়ে নিচ তলায় নামলো সে। নিচ তলায় সোফার উপর বসে বজলুর টিভিতে নিউজ দেখছে। নিদ্র গিয়ে একটা সিঙ্গেল সোফায় বসে পড়লো। বজলুর আর চোখে একবার নিদ্রকে দেখে নিল। কিরে, ঘুম কেমন হলো? বজলুর বলে উঠলো নিদ্রকে। নিদ্র বজলুরের দিকে তাকিয়ে বলল, ভালো। আর চেয়ারম্যান অফিস যাবে না। বজলুর টিভি থেকে চোখ নামিয়ে নিদ্রর দিকে তাকালো। এরপর হাত দুটো উঁচু করে আড়মোড়া ভেঙে বজলুর বলল, না, আজ চেয়ারম্যান অফিসে যাব না, আজ বিয়ে খেতে যাব। সালমা টেবিলে সকালের নাস্তা সার্ভ করতে করতে বললেন, এই তোমার নাস্তা সেরে নিবে, আসো। চল নাস্তাটা সেরে নি। এই বলে বজলুর টিভি অফ করে খাবার টেবিলের দিকে হাঁটা ধরলো। নিদ্র আর বসে না থেকে সেও খাবার টেবিলের দিকে হাঁটা ধরলো। অতঃপর খাবার টেবিলে এসে বসলো নিদ্র আর বজলুর। চাচি আম্মা, তৃপ্তিকে দেখছি না যে, ওরা কোথায়? সালমা নিদ্রর প্লেটে খাবার সার্ভ করতে করতে বললেন, ওরা এখনো ঘুম থেকে উঠেনি, কাল অনেক রাত পর্যন্ত জেগেছিল, তাই এখনো ঘুমাচ্ছে। তোমরা খাও, আমি ওদের ডেকে নিয়ে আসছি। সালমার কথা শুনে বজলুর বলে উঠল, না, এখন টাকার দরকার নেই, আরো একটু ঘুমোক, তারপর ডেকে দিও। ঠিক আছে। এই বলে সালমা কিচেনের দিকে চলে গেল। নিত্র খাবার শেষ করে দোতলায় নিজের রুমে চলে আসলো। কিছুক্ষণ নিজের রুমে বসে থেকে তারপর তৃপ্তির রুমের দিকে উঁকি দিল সে। দেখলো তৃপ্তি নিদ্র রানা সেই টেডিটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দরজা খোলা থাকায় তৃপ্তির রুমের ভেতর প্রবেশ করতে কোনো সমস্যা হয়নি নিদ্রর। নিদ্র তৃপ্তির রুমে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। এরপর আস্তে করে তৃপ্তির বেডের পাশে এসে দাঁড়ালো সে। ফ্লোরে হাঁটু মুড়ে বসে তৃপ্তির বেডের পাশে মাথা কাত করে শুয়ে তৃপ্তির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল নিদ্র। তৃপ্তির কপালের ওপর চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সারা মুখে। ঠোঁটে লাল লিপস্টিক লেপটে আছে, চোখের কাজল লেপটে গেছে, কপালের কালো টিপ নিজের জায়গা থেকে খানিকটা সরে গেছে, মুখে হালকা তেল ভাসা দিয়েছে, গালে এখনো হালকা হালকা হলুদ দেখা যাচ্ছে। নিদ্র পকেট থেকে ফোন বের করে কয়েকটা পিক তুলে নিল এই ঘুমন্ত মায়াপুরীর। পিক তুলে ফোনটা আবার পকেটে পুরে নিল সে। এরপর তৃপ্তির মুখের ওপর থাকা চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল নিদ্র। কপালের কালো টিপ আবারও নিজের জায়গায় নিয়ে আসলো সে। তৃপ্তি খানিকটা কেঁপে ওঠে। নিদ্র ভালো করে তৃপ্তিকে পরখ করে দেখলো। রাতে সেই হলুদ লেহেঙ্গাটায় পরে ঘুমিয়ে আছে তৃপ্তি। কিভাবে পারে মেয়েটা এমন বাচ্চাদের মতো কাজ করতে? এত ভারী লেহেঙ্গা পরে এই গরমের মাঝে কেউ কিভাবে ঘুমাতে পারে ভেবেই নিদ্রর হাসি পাচ্ছে। রাত অনেক হওয়ায় বাড়িতে এসে আর চেঞ্জ করতে মন চায়নি তৃপ্তির। শরীর প্রচন্ড ঘুম চাইছিল, তাই সে কোনো রকমের ওয়াশরুমে গিয়ে মুখ হাত থেকে মিম লাগিয়ে দেওয়া হলুদগুলো তুলে রুমে এসে ধপাস করে বেডের ওপর শুয়ে পড়েছিল। নিদ্র তৃপ্তির বাম হাত নিজের দু হাতের মুঠোয় নিল। হাতটা মুঠোয় নিয়ে একটা শখ খেলো নিদ্র। হাতে মেহেদির কারুকাজ করা আনমনেই নিদ্র বলে উঠল, এ মেয়ে হাতে মেহেদি লাগালো কখন?
এই বলে নিত্র তৃপ্তির বাম হাতের তালু নিজের ডান গালে ডান হাত দিয়ে চেপে ধরলো। এরপর হাত থেকে আসা মেহেদির ঘ্রাণ নিতে লাগলো সে। একটা মাতাল করা ঘ্রাণ ভেসে আসছে হাতটা থেকে। একটু হলুদ, আবারও মেহেদির ঘ্রাণ ভেসে আসছে হাতটা থেকে। নিত্র কয়েকবার ঠোঁট ছোঁয়ালো হাতটাতে। বেশ অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, মন চাচ্ছে সারা জীবন এভাবে কাটিয়ে দিতে। নিদ্র তৃপ্তির কপালে একটা চুমু দিল। তৃপ্তি খানিকটা কেঁপে উঠে চোখ খুললো। তৃপ্তি চোখ খুলে দেখলো নিদ্র তার দিকে ঝুঁকে আছে। নিদ্রকে দেখে তৃপ্তি চিৎকার দিতে যাবে, অমনি নিদ্র তার ডান হাত দিয়ে তৃপ্তির মুখ চেপে ধরলো। এই চিৎকার করছিস কেন? কপাল কুঁচকে বলল নিদ্র। হুম হুম তৃপ্তির মুখে হাত থাকায় কথা বলতে পারছে না। নিদ্র আস্তে করে তৃপ্তির মুখ থেকে হাত সরিয়ে নিল। নিদ্র হাত সরাতে তৃপ্তি চট করে বলে উঠল। তুমি আমার রুমে কি করছো? নিদ্র কিছু না বলে তৃপ্তির বেডে উঠে শুয়ে পড়ল। এরপর তৃপ্তিকে সে তার ওপর টেনে নিল। এই কি করছো? ছাড় শয়তান, আমাকে ছাড়। নিদ্র তৃপ্তির কোমর নিজের দুই হাত দিয়ে চেপে ধরল নিজের শরীরের সাথে। ছাড়ার জন্য তো ধরে নে মাই কিউটি। তৃপ্তি নিদ্রর বুকে কয়েকটা ঘুষি মেরে বলল। তোমার সাথে আমার কোনো কথা নাই, ছাড়ো আমাকে। আমার সাথে কথা বলবে না তুমি। নিদ্র তৃপ্তির চোখে চোখ রেখে বলল। কাল এমন ভাবে সাজলে কেন? কে বলছে কাল তো কিভাবে সাজতে? নিদ্রর কথা শুনে তৃপ্তি কপট রাগ দেখিয়ে বলল। আমার যেমন ইচ্ছে আমি তেমন ভাবে সাজবো, এতে তোমার কি? হুম। নিদ্র তৃপ্তির কোমর থেকে এক হাত সরিয়ে এনে তৃপ্তির নাকটা একটু টেনে বলল। আমার অনেক কিছু মাই কিউটি। না, তোমার কিচ্ছু না। আমাকে একদম টাচ করার চেষ্টা করবে না। নিদ্র আবারও তৃপ্তির কোমরে হাত নামিয়ে বলল। কাল সেজেছিস ঠিক আছে, কিন্তু আজ যাতে আমার সাজ না দেখি। নিদ্রর এই কথা শুনে তৃপ্তি আরো রেগে গেল। সে দাঁত কটমট করে বলল। আমার একমাত্র বান্ধবীর বিয়ে আর আমি সাজবো না? না। আমি সাজবো। হালকা একটু চিৎকার সুরে বলল তৃপ্তি। না, এমন ভাবে সাজার দরকার নেই। তৃপ্তি এবার আরো একটু চিৎকার দিয়ে বলল। আমি সাজবো সাজবো সাজবো। নিদ্র আস্তে করে তৃপ্তির গালে একটা চুমু বসিয়ে দিল। এতে যেন তৃপ্তির রাগ চরম পর্যায়ে পৌঁছে গেল। সে নিদ্রর গলা দু হাত দিয়ে চেপে ধরল। শয়তান পোলা, বান্দর পোলা, বদমাশ পোলা, হনুমানের নানা, তুই আমাকে চুমু দিলি কেন? হ্যাঁ, আমাকে যখন মেরেছিলি তখন মনে ছিল না? উগন্ডা বান্দর, আজ তোকে আমি মেরেই ফেলবো। এই বলে তৃপ্তি নিদ্রর গলা দু হাত দিয়ে চেপে ধরলো। হঠাৎ নিদ্রর মাথায় একটা বুদ্ধি এলো। সে নিজের চোখ দুটো বড় বড় করে আবারও ছোট করে একেবারে চোখ বুঝে নিল। এরপর তৃপ্তির কোমর থেকে দুই হাত এলিয়ে বেডে নিয়ে এলো। নিদ্র নিঃশব্দ হয়ে গেল। সে এখন দেখতে চায় তৃপ্তি এবার কি করে। হঠাৎ নিদ্র এমন চোখ বড় বড় করে আবারও ছোট ছোট করায় তৃপ্তি ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি নিদ্রর গলা থেকে হাত নামিয়ে আনলো, কিন্তু ততক্ষণে নিদ্র চোখ বুঝে নিয়েছে। তৃপ্তির এবার ভয় হচ্ছে। সে আস্তে করে নিদ্রর বুকে দুই হাত দিয়ে নিদ্রকে ধাক্কাতে ধাক্কাতে ডাক দিল। ভাইয়া, হে ভাইয়া। কিন্তু নিদ্রর কোনো হেলদোল নেই। সে নিঃশব্দ হয়ে শুয়ে আছে। তৃপ্তির এবার ভয় করছে, ভীষণ ভয়। সে এবার নিদ্রর গায়ের উপর থেকে সরে গিয়ে নিদ্রর পাশে বসলো। এরপর নিদ্রর গালে আস্তে করে চাপড় দিতে দিতে বলল। ভাইয়া ভাইয়া ওঠো প্লিজ, আমার ভীষণ ভয় করছে। আমি এবার কান্না করে দেব কিন্তু। কিন্তু নিদ্রর কোনো প্রতিক্রিয়া নেই। তৃপ্তি এবার জুকড়ে কেঁদে উঠলো। এরপর চিৎকার করে কাঁদতে যাবে, অমনি নিদ্র তৃপ্তিকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। তৃপ্তিও জড়িয়ে ধরলো। আমাকে মাফ করে দাও, আমি আর কখনো তোমার গলা ধরবো না। ধরবো কা, আমি তো মজা করছিলাম। আমি আর সাজবো না, তবুও তুমি এমন করে আমার সাথে মজা করো না। আমার এসবে অনেক ভয় করে, তুমি তো জানো। নিদ্র তৃপ্তির মাথা নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। এরপর আস্তে করে তৃপ্তির মাথায় হাত বুলাতে বুলাতে বলল। না, আর কখনো এমন মজা করবো না। তৃপ্তি এবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নিদ্র তৃপ্তির মাথার কেশ কালো চুলে একটা চুমু দিয়ে বলল। এই পাগলে, কান্না করছিস কেন? যা ফ্রেশ হয়ে আয়। চাচি আম্মা তোর জন্য বসে আছে। হুম। আমার উপর এখন আর কোনো রাগ আছে? সত্যি তো? হুম, সত্যি। এই বলে তৃপ্তি নিদ্র থেকে নিজেকে আলগা করে নিল। নিদ্র আস্তে করে তৃপ্তির চোখের পানি মুছে দিল। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যা। তৃপ্তি কোনো কথা না বলে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। নিদ্র তৃপ্তির রুমে বসে না থেকে সেও নিজের রুমে চলে আসলো। বেলা 12টা বাজে। বিয়েবাড়িতে ধুম ধারাকা আয়োজন চলছে। নিদ্র একটা চেয়ার নিয়ে বসে আছে উঠানের এক কোনায়। বরপক্ষ আসবে বেলা 2টায়।
নিদ্রর কোলে বসে আছে সজীব। তারা দুজনে মুভি দেখছে। কি করবে, কোনো কাজই নেই তাদের। থেকে থেকে বাতাসের সাথে পোলাও, রোস্ট আর অনেক রকমের খাবারের ঘ্রাণ ভেসে আসছে। খাবারের ঘ্রাণ নাকে লাগতে নিদ্র সজীবের দিকে তাকালো, সজীবও নিদ্রর দিকে তাকালো। দুজনেই হেসে উঠলো। কিছু দূর থেকে বসে বসে মিমের কাজিনটা দেখছে নিদ্রকে। হেসো না জান, আমি মরে যাব ওই হাসি দেখে। এত কিউট কেন তুমি? লামিয়া সোনিয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা সানিয়া, আমরা যে ওই ব্যাটার দিকে এমন করে তাকিয়ে আছি, কই ওই ব্যাটা তো একবারও আমাদের দিকে তাকালো না। তাকাবে কি করে? এত হ্যান্ডসাম দেখতে, নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে, না হলে কি এমনভাবে চুপচাপ বসে থাকতো? তুই ঠিক বলেছিস সাথী, হতে পারে ওর গার্লফ্রেন্ড আছে, তাই তো ও আর অন্য কোনো দিকেই তাকাচ্ছে না। লামিয়ার কথা শুনে সোনিয়া বলল, ট্রাই করতে ক্ষতি কি? হতে পারে ওর গার্লফ্রেন্ডের থেকে মুখ সরিয়ে আমাদের উপর তাকালো। ওর গার্লফ্রেন্ড আর কতই সুন্দর হবে, আমরা কি কম সুন্দর নাকি? লামিয়া সোনিয়ার দিক থেকে মুখ সরিয়ে আবারও নিদ্রর দিকে তাকিয়ে বলল, আমি কাল রাতে মিমের ফ্রেন্ড সামিয়ার থেকে জানতে পেরেছি ওর নাম নিদ্র, ঢাকায় থাকে। মিমের আরেক ফ্রেন্ড তৃপ্তির আব্বু, মানে ওই এলাকার চেয়ারম্যান সাহেবের বড় ভাইয়ের ছেলে। সোনিয়া লামিয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি বলছিস, সত্যি নাকি? নিদ্র আর সজীব মুভি দেখছিল। হঠাৎ সজীবের চোখ মিমের কাজিনদের উপর পড়ে। চোখ পড়তেই সে দেখলো মিমের কাজিনরা তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সজীব নিজের ডান হাতের তালুতে একটা চুমু দিয়ে মিমের কাজিনদের উদ্দেশ্যে ফু দিয়ে ছুঁড়ে মারলো, মানে যেটাকে ফ্লাইং কিস বলে। মিমের কাজিনরাও সজীবের ফ্লাইং কিসের পাল্টা জবাব দিল। তারাও ফ্লাইং কিস ফু দিয়ে ছুঁড়ে মারলো তাদের দিকে। এবার সজীবের একটু খটকা লাগলো, ফ্লাইং কিসটা কি তাকে দিল নাকি নিদ্রকে? সজীব মিমের কাজিনদের দিকে তাকিয়ে নিদ্রর প্লেটে নিজের ডান হাতের কোন দিকে গুঁতো মেরে বলল, ভাইয়া একবার এই দিকে তাকাও। সজীবের কাণ্ড দেখে নিদ্র সজীবের দিকে তাকিয়ে বলল, কোন দিকে তাকাবো? এই যে মিমাপুদের ঘরের বারান্দার দিকে, দেখো কতগুলো পুরি আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। সজীবের কথা অনুযায়ী নিদ্র সেই দিকে তাকালো। দেখলো কিছু মেয়ে তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নিদ্র তাকাতেই মেয়েগুলোর মুখে হাসি ফুটে উঠলো। মনে হলো তার তাকানোর জন্যই মেয়েগুলো ওখানে বসে আছে। নিদ্র সজীবের মাথায় আস্তে করে একটা চড় মেরে বলল, এত দিকে তাকাস কে? চুপচাপ মুভি দেখ। সজীব নিজের মাথা ডলে আবারও ফোনের স্ক্রিনে তাকালো। এভাবে কিছু সময় যাওয়ার পর হঠাৎ কোথা থেকে রিমির আগমন ঘটে। কি করো জানো? সজীবকে উদ্দেশ্য করে বলল রিমি। সজীব কপাল কুঁচকে মুখের ভাব শক্ত করে রিমিকে বলল, ওই কে তোর জানু? আমি তোর জানু না, আমি পরীর জানু, যা ভাগ এখান থেকে। সজীবের কাণ্ড দেখে নিদ্র সজীবের দিকে চোখ বড় বড় করে তাকালো। রিমি মুখ কালো করে বলল, জানো তুমি আমার সাথে এমন করছো কেন? ওই বুড়া বুড়ি আসার পর থেকে তুমি আমার সাথে ঠিকমতো কথা বলো না। রিমির কথা শুনে সজীব রিমির দিকে হাতের আঙুল তুলে বলল, আমার পরীরে বুইরা বেড়ি বলবি না, তোর থেকে অনেক স্মার্ট আমার পরী। দেখোস নাই কাল কি করে তোর মিমাপুরে সরাইছে। ঠিক আছে কমু না। কাঁদো কাঁদো মুখ করে বলল রিমি। এরপর রিমি নিদ্রর দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনাকে আম্মু ঘরের ভেতরে গিয়ে ফ্যানের নিচে বসতে বলেছে, এখানে তো অনেক গরম পড়েছে তাই। এই বলে রিমি হাত মুঠ করে চোখ ডলতে ডলতে হিঁচকি তুলে সেখান থেকে চলে গেল। ভাইয়া আমার জানু অনেক কষ্ট পাইছে, এবার কি হবে? নিদ্রর দিকে তাকিয়ে বলল সজীব। নিদ্র সজীবকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, ভাই আমার, তুই যেভাবে কাজ করে যাচ্ছিস সেভাবে করে যা। কয়দিন পর তো আমরা চলে যাব, তারপর তুই আবার তোর জানো না আগের মতো বানাই লইস। কিন্তু ভাইয়া আমার জানু যদি আগের মতো ভালো না বাসে, আর আজ ওর আপুর বিয়ে, আজ একটু ওর সাথে ঠিক মতো কথা বলি। সজীবের কথা শুনে মাথা চক্কর দিয়ে উঠল নিদ্র। বলে গিয়ে ছেলে, নাক টিপে দিলে এখনই দুধ বের হবে আর সে এখনই ভালোবাসা নিয়ে দৌড়াদৌড়ি করছে। নিদ্র ডান হাত বিউটিফুল স্টাইল করে সজীবকে বলল, ভাই তুই তো সেই আমার থেকে অনেক বড় হবি তুই, এখনো তোর পেছনে মেয়ে ঘুরে, আর তুই বড় হলে কি হবে আল্লাহ মাহবুব জানে। সজীব নিজের শার্টের কলার ডান হাত দিয়ে টেনে বলল, ভাইটা কার সাথে দেখতে হবে না। হয়েছে ভাই, আর ভাব নিতে হবে না, চল বাড়ির ভিতরে যাই, এখানে অনেক গরম পড়েছে। আচ্ছা চলো,
তবে আমার গিফটের কথা মনে আছে তো? আচ্ছা, এবার চল। এই বলে নিদ্র আর সজীব মিমদের ঘরের ভিতরের দিকে হাঁটা ধরল। বারান্দায় বসে থাকা মিমের কাজিনরা নিদ্রকে এদিকে আসতে দেখে তারা নিজেদের পারফেক্ট করে গড়ে তুলতে ব্যস্ত হয়ে পড়লো। নিদ্র সেদিকে না থাকিয়ে সোজা তাদের ক্রস করে বাড়ির ভিতরে ঢুকে পড়লো। নিদ্রর দিকে শুধু ড্যাব ড্যাব করে তাকিয়েছিল মিমের কাজিনরা। তারা ভাবছিল হয়তো তাদেরকে কিছু বলতে আসছে, কিন্তু না, তাদের ভাবনা ভুল প্রমাণিত করে নিদ্র বাড়ির ভেতর চলে এলো। বাড়ির ভেতর এসে এদিক সেদিক তাকাচ্ছে নিদ্র, কোথায় গিয়ে বসবে ভেবে পাচ্ছে না। তখনই আবারও রিমির আগমন ঘটে। চোখ দুটো ডলতে ডলতে নিদ্রর কাছে এসে নিদ্রর বাম হাত ধরে টান দিয়ে বলল, এদিকে আসুন ভাইয়া। এই বলে রিমি নিদ্রর হাত ধরে টেনে নিয়ে গেল একটা রুমে। রুমটা দেখে নিদ্র বলল, রিমি, এটা কার রুম? রিমি নিদ্রর দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, ভাইয়া আপনি আমার নাম জানেন? না মানে আগে জানতাম না, কাল সজীবের থেকে শুনেছি। নিদ্রর কথা শুনে রিমি সজীবের দিকে তাকালো। সজীব একটা ভেটকি মাছের মতো হাসি দিল। নিদ্র বলল, রিমি, বললে না তো এটা কার রুম? এটা আমার রুম ভাইয়া, আপনি ওখানে গিয়ে বসুন, আমি আম্মুকে ডেকে দিচ্ছি। রিমির কথা শুনে সজীব গিয়ে রিমির বেডের উপর বসে পড়ল। সাথে সাথে রিমি সাপের মতো ফুঁসে উঠল। এক দৌড়ে সজীবের কাছে গিয়ে সজীবের হাত ধরে টেনে তার বেড থেকে নামিয়ে দিল। শয়তান, তুই আমার বেডে উঠবি না, তোর মতো লুচ্চারে আমি আমার বেডে বসতে দিব না। রিমির কথা শুনে নিদ্রর মাথায় হাত দিয়ে বসে পড়ল। বলে কি এই মেয়ে, এইটুকু মেয়ের এত জেদ? সজীব এবার রিমির হাত ধরে বলল, জানো, সরি, আমি আসলে... সজীবকে থামিয়ে রিমি বলল, চুপ লুচ্চা, তুই আমার সাথে কথা বলবি না। নিদ্র এবার রিমিকে বলল, রিমি, আমার কথা শোনো। রিমি সজীবের হাত ঝাড়া মেরে নিজের হাত থেকে ছাড়িয়ে রুমের দরজা লাগিয়ে নিদ্রর সামনে এসে বলল, ভাইয়া আগে আমি আপনাকে বলবো, আপনি শুনুন। এই বলে রিমি হাতের আঙুল সজীবের দিকে তাক করে বলল, ওই লুচ্চিচারের সাথে আমার 1 বছর রিলেশন। গতকাল থেকে ওই লুচ্চিচারে ওই বুইরা বিড়ি পাইয়া আমার বুই লাগাইছে। এবার আপনি বিচার করেন ওই লুচ্চিচারের কি করা উচিত। রিমির কথা শুনে নিদ্র মুখে হাত দিয়ে একবার রিমির দিকে তাকাচ্ছে, আবার সজীবের দিকে তাকাচ্ছে। এখনকার জেনারেশন কোথায় পৌঁছে গেছে আল্লাহ! নিদ্র এসব ভাবতে ভাবতে রিমির বেডের পাশে গিয়ে বসলো। মাথা প্রচন্ড গরম এখন রিমি। সজীব রিমির বেডের পাশ দিয়ে দাঁড়িয়ে আছে। নিদ্র আর রিমির বেডের ওপর বসে আছে সামনাসামনি। নিদ্র একবার রিমির দিকে তাকাচ্ছে, আবার সজীবের দিকে তাকাচ্ছে। বলুন ভাইয়া, ওকে এখন কি করা উচিত? হালকা একটু জোর গলায় বলল রিমি। সজীব নিদ্রর দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। রিমির কথা শুনে নিদ্রর ধ্যান ভাঙলো। সে আমতা আমতা করে বলল, এখন ওকে কি বলবো রিমি? নিদ্রর কথা শুনে রিমি নিদ্রর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি বলবেন মানে? এখন ওকে শাস্তি দিবেন? ও কেন আমাকে ছেড়ে বুইরা বেডে ধরছে? নিদ্র রিমিকে যত দেখছে তত অবাক হচ্ছে। এইটুকু পুচকে মেয়ে আর এইটুকু পুচকে ছেলের প্রেম ভাবা যায়? রিমি, আমার কথা শোনো। নিদ্রকে থামিয়ে রিমি বলল, না, আমি আপনার কোনো কথা শুনবো না। ও বুঝছি, ও তো আপনার ভাই, তাই এখন ওকে কিছু বলবেন না। আমি ভেবেছিলাম আপনি ওর বিচার করবেন, কিন্তু না, আপনি ওর পক্ষ নিচ্ছেন। আপনারা কেউ ভালো না, সবাই পচা। এই বলে রিমি 2 হাত মুঠি করে 2 চোখ ডলতে লাগলো আর হেঁচকি তুলতে লাগলো। নিদ্র পড়লো এবার মহাবিপাকে। এইটুকু পুচকে মেয়ের এত অভিমান! আচ্ছা রিমি, তুমি যা বলবো কি তাই শাস্তি দেব? নিদ্রর কথা শুনে রিমি চোখ থেকে হাত সরিয়ে নিদ্রর হাত ধরে বলল, সত্যি ভাইয়া, আমি যা বলবো তার শাস্তি দিবেন? তুমি দাও ওকে শাস্তি। নিদ্রর কথা শুনে সজীব বলে উঠল, না ভাইয়া, তুমি ওকে শাস্তি দেওয়ার কথা বলো না, প্রয়োজনে তুমি আমাকে শাস্তি দাও। সজীবের কথা শুনে রিমি সজীবের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, ওই চুপ, একদম চুপ। তাড়াতাড়ি 100 বার কান ধরে উঠবস করো, তারপর আমার গালে গুনে গুনে 10টা কিস করবা। রিমির কথা শুনে নিদ্রর মাথা চক্কর দিয়ে উঠলো। বলে কি এই মেয়ে, 10টা কিস? নিদ্র মুখে হাত দিয়ে সজীবের দিকে একবার তাকালো, তারপর রিমির দিকে তাকালো। সজীব রিমির কথা শুনে নিদ্রকে বলল, আমি আগেই জানতাম ওকে শাস্তির কথা বললেও এগুলো বলবে, তাই তো আমি ওর থেকে শাস্তি চাইনি। আমি পারবো না 100 বার কান ধরে উঠবস করতে, আর না পারবো 10টা কিস করতে। এই বলে সজীব রিমির রুমে থাকা একটা চেয়ারে গিয়ে বসে পড়ল।
এটা দেখে রিমি বেড থেকে নেমে সোজা সজীবের কাছে গিয়ে সজীবের হাত ধরে টেনে চেয়ার থেকে নামিয়ে দিল। খবরদার, তুমি আমার রুমের একটা জিনিসও ছুবে না। যতক্ষণ পর্যন্ত না তুমি আমার শাস্তি কবুল করছো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কিছু ছুবে না, বসবেও না। সজীব নিদ্রার দিকে তাকালো। নিদ্রা একটা হাসি দিল। ভাইয়া তুমি হাসছো? তোমার জন্য এমন এখন হয়েছে, আমি পারবো না এগুলো করতে। রিমি সজীবকে রেখে কিছু বলতে যাবে, অমনি দরজায় ঠক ঠক আওয়াজ হলো। মি রুমের দরজা লাগিয়ে কি করছিস? দরজা খোল। খুলছি আম্মু। এই বলে রিমি আবারও সজীবের দিকে তাকিয়ে বলল, এখন আম্মু আসে বলে বেঁচে গেলে, কিন্তু শাস্তির কোনো মাপ নেই, ওরা তোমাকে পেতেই হবে। এই বলে রিমি সজীবের সামনে থেকে চলে গেল রুমের দরজা খুলতে। সজীব একটা জোরে নিঃশ্বাস ছাড়লো, এরপর নিদ্রার পাশে গিয়ে বসলো। তোমার জন্য হয়েছে সব। নিদ্রার চোখে চোখ রেখে বসলো সজীব। নিদ্রা একটা হাসি দিয়ে বলল, আরে মাত্র 100 বারই তো, কাঁধের উঠবোস করলেই হয়ে যাবে। সজীব নিদ্রার কথা শুনে অবাক হয়ে বলল, কি 100 বার তোমার কাছে মাত্র মনে হচ্ছে? রিমি রুমের দরজা খুলে দিতেই রিমির আম্মু লতিফা বেগম রিমির রুমে একটা খাবার ট্রে দিয়ে প্রবেশ করলো। দরজা লাগিয়ে কি করছিলি তুই? কিছু না আম্মু, ওই ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম। রিমির কথা শুনে লতিফা আর কিছু বললেন না। তিনি সোজা খাবারের ট্রেটা নিয়ে নিদ্রার সামনে রাখলেন। এরপর রিমির বেডের এক পাশে বসে বললেন, কেমন আছো বাবা? ভাইয়া ভাবি কেমন আছে? নিদ্রা এক পলক লতিফাকে দেখে নিল, এরপর মাথা নিচু করে বলল, জি আন্টি ভালো, মম পাপাও ভালো আছে। আপনারা সবাই কেমন আছেন? এই তো চলছে দিনকাল। তোমার সাথে তো আমার দেখা হয়নি, মেয়ের বিয়ে অনেক কাজে বিজি, বুঝতেই পারছো। শুনেছি কালও নাকি এসেছিলে, কাজে বিজি থাকায় দেখা করতে পারিনি, কিছু মনে করো না। দুঃখিত স্বরে বলল লতিফা। নিদ্রা লতিফার কথা শুনে বলল, সমস্যা নেই আন্টি, আমি বুঝতে পারছি। আহা, লতিফা আরো কিছু বলতে যাবে, তখনই দরজার বাহির থেকে মিমের ছোট খালা ডেকে বলল, লতু বাবু তাড়াতাড়ি আসো, দুলাভাই তোমার ডাকতাছে। এই বলে মিমের ছোট খালা চলে গেল। লতিফা তখন নিদ্রার দিকে তাকিয়ে বলল, আচ্ছা বাবা, তুমি নাস্তাটা সেরে নাও, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। নিদ্রা চুপচাপ মাথা নাড়ালো। লতিফা রিমির রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় রিমিকে দেখে বলল, কি রে রিমি, তুই এখনো সাজিসনি কেন? বরযাত্রী একটু পরে চলে আসবে, তাড়াতাড়ি মিমের রুমে গিয়ে সেজে নে যা। এই বলে লতিফা রিমির রুম থেকে বেরিয়ে গেল দ্রুত পায়। রিমি পিছনে ঘুরে আবারও বেডের পাশে এসে দাঁড়ালো। দেখলো সজীব নিদ্রার সাথে বসে আছে। এটা দেখে রিমির মাথা গরম হয়ে গেল। ওই তোকে না বলছি আমার বেডের কিছু ছবি না, বসবিও না, তোমার বেডের উপর বসিস কেন? নিদ্রা রিমির দিকে তাকিয়ে বলল, রিমি বাধ্য এই বিষয়টা, আজ তোমার বোনের বিয়ে, যাও গিয়ে সেজে গুজে আসো, ওকে পরেও শাস্তি দেওয়া যাবে। নিদ্রার কথা শুনে রিমি সজীবের দিকে তাকিয়ে বলল, ভাইয়ার কথা এখন তোমাকে ছাড়লাম, কিন্তু শাস্তি মাপ নেই, আজ নয় কাল তোমাকে শাস্তি পেতেই হবে। এরপর রিমি নিদ্রার দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুমি নাস্তাটা খাও, ওকে একটা কিছু দেবে না। এই বলে রিমি রিমির রুম থেকে বেরিয়ে গেল। নিদ্রা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। কি মেরে বাবা, বড় বোনটা যেমন ছোট বোনটাও তেমন হয়েছে। এরপর সামনে থাকা খাবারের ট্রের দিকে তাকালো নিদ্রা। দেখলো 2 গ্লাস শরবত, 2টো ছোট প্লেটে 3টে করে 6টা মিষ্টি, আরো 2টো ছোট প্লেটে কিছু বিস্কিট আর চানাচুর, এরকম আরো কিছু ছোট প্লেটে ফল কেটে দেওয়া হয়েছে। নিদ্রা শরবতের গ্লাসটা হাতে নিয়ে মুখের সামনে ধরলো। অমনি দরজার বাহিরে থেকে কারো হাসির আওয়াজ আসলো। নিদ্রা আর চোখে তাকিয়ে দেখলো মিমের কাজিনরা দরজার বাহিরে থেকে উঁকি ঝুঁকি দিচ্ছে। এবার নিদ্রার প্রচন্ড বিরক্ত লাগছে। এই মেয়েদের লাজ লজ্জা কিছু নেই নাকি? নিদ্রা কোনো রকম ভাবে শরবতটা শেষ করে গ্লাসটা টের এক পাশে রেখে দিল। ইকরা রিমির রুমে আসে অনেক হাসি খুশি ভাবে, কারণ লতিফা ইকরাকে বলেছে রিমির রুমে যে মেহমান আছে তাদের খাওয়া হলে যেন ট্রেটা নিয়ে যায়, আর তাদের কিছু লাগলো তাদের যেন দেয়। ইকরা রিমির রুমের সামনে এসে দেখলো লামিয়া, সানিয়া, সাথী রিমির রুমের দিকে উকি ঝুঁকি মারছে। সেও তাদের পেছন থেকে রিমির রুমের ভিতরে উকি দিল। দেখলো নিদ্রা একটা বিরক্তিকর মুখ নিয়ে বসে আছে। এটা দেখে ইকরার মাথা গরম হয়ে যায়। সে বুঝতে পারছে নিদ্রার বিরক্ত লাগছে কেন। তখন ইকরা লামিয়া, সানিয়া আর সাথীর পেছনে এসে দাঁড়িয়ে ধমক দিয়ে বলল, জীবনে কোনোদিন ছেলে দেখিসনি তোরা? না দেখলে বাহিরে উঠানে গিয়ে বসে থাক, দেখবি কত ছেলে বাহিরে দাঁড়িয়ে আছে, শুধু শুধু একজনকে বিরক্ত করছিস কেন? ইকরা ধমক খেয়ে লামিয়া, সানিয়া, সাথী
সেখান থেকে চলে গেল। ইকরার কথার ওপর কারো কথা বলার সাহস নেই। ইকরা জোরে একটা নিঃশ্বাস নিয়ে রুমের ভেতর প্রবেশ করলো। ইকরা রুমে প্রবেশ করতেই নিদ্র আর চোখে এক পলক ইকরাকে দেখে নিল। ইকরা আসতে দেরি করে রিমির বেডের পাশে বসে পড়লো। বুক দূর দূর করছে ইকরা। নিদ্রর সাথে কি করে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না সে। শুকনো একটা ঢোক গেলে হঠাৎ ইকরা বলে উঠলো,